কি নিয়ে এসেছেন দেখি দেখি, সোনাদানা কি নিয়ে এসেছেন? তাছাড়াও দাদু ভাইয়ের মুখে ভাতের অনুষ্ঠান তো হবে, আপনাকে অনেক কিছু করতে হবে। পুরো অনুষ্ঠান তো আপনিই করবেন। এবারে কিন্তু বড় করে অনুষ্ঠান হবে। খালি হাতে চলে এসেছেন? ছি 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 ছি। বেয়াই, এটা ঠিক করেননি আপনি। ছি। তোমার বাবা যে বাইক দিয়েছে সেটা নিয়ে রাস্তায় বেরোনোর যোগ্য না একদম। একটু ভালো দেখে তো দিতে পারতো। সবাই দেখে হাসাহাসি করছে, আমার মান সম্মান কিছু রইল না। এত টাকা সত্ত্বেও তারা রোজ রোজ টাকা পয়সার জন্য আমার উপর অপমান করে জোর খাটায়। কিন্তু বাবাকে সত্যি বলে কি লাভ? তিনি আর কতটুকুই বা দিতে পারবেন? মেয়েটার নাম ছিল সুবর্ণা। যখন সে হয়েছিল ওর গায়ের রং ছিল একদম টুকটুকে সাদাটে হলদে, তাই জন্যই হয়তো বাবা এই নামটা রেখেছিলেন তার। কিন্তু সোনার মতো দাম দিয়েই তাকে পাঠাতে হবে শ্বশুর বাড়ি, এটা তার বাবা সেদিন বুঝতে পারেনি। বিয়েতে যেদিন মালতী দেবী পাকা কথা বলতে এসেছিলেন, তিনি বলেছিলেন, দেখো, আমাদের তেমন দাবি দাওয়া কিছু নেই, তবে ওই যেগুলো মেয়েকে দিতে হয় আর কি। তবে ছেলেকে কিন্তু একটা মোটর বাইক অবশ্যই দিতে হবে। আর হ্যাঁ, একটা মোবাইল ফোন। আপনার একমাত্র জামাই বলে কথা। এইসব শুনে সুবর্ণার বাবা আর মায়ের চোখে চিন্তার ছাপ পড়েছিল। সুবর্ণা বলেছিল, না বাবা, এই ঘরে আমার বিয়ে ঠিক করো না। কিন্তু এত ভালো পাত্র হাতছাড়া যাতে না হয়, তাই জন্য সুবর্ণার বাবা রাজি হয়ে গেল। তুই চিন্তা করিস না মা, তোকে অত ভাবতে হবে না। তোর তোর বাবা এখনো বেঁচে আছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এসেছিল। বিয়ের আসরে পাত্রপক্ষ এসেছিল 17 জন। গ্রামের মাপে এটা বড় বিয়ে। সুবর্ণার বাবা হরিপদ মণ্ডল সারা জীবন মাঠে খেটেছেন, দুটো গরু বেচেছেন, ভাইয়ের কাছে ধার করেছেন, তারপর নগদ 50,000 টাকা, একটা মোবাইল আর একটা সাইকেল দিয়েছিল জামাইকে হাসি মুখে। কিন্তু মালতী দেবী সেখানেই আস্তে আস্তে বলেছিল, না না, এই কথাটা তো ছিল না। কথা ছিল মোটর বাইক দেওয়ার। কথার খেলাপ আমি একদম পছন্দ করি না। কিছুদিনের মধ্যে আমি দিয়ে দেব। আসলে এত খরচা একা বুঝতেই তো পাচ্ছেন। ঠিক আছে, আপনি যখন বলছেন, তবে পরে যখন দিবেন বলছেন, তখন কিন্তু দামি বাইক দিতে হবে, কেমন? কন্যাদায়গ্রস্ত পিতা মাথা নাড়ে। আস্তে আস্তে সুবর্ণার বিয়ে হয়ে যায়। শঙ্খধ্বনি, উলুধ্বনি, তারপর ক্রন্দনরত অবস্থায় মেয়েকে বিদায় জানিয়ে দেয় বাবা মা। সুবর্ণার তখন মোটে 18 বছর বয়স। সংসারের অনেক কিছুই তার অজানা। তার শ্বশুরবাড়ি গ্রাম থেকে 12 কিলোমিটার দূরে, নাম পালপাড়া। সেখানে তার স্বামী তপন দাস থাকে মা বাবার সাথে। তপন ছোট মুদির দোকান চালায়, মন্দ নয়, তবু ঘরে সচ্ছলতা নেই বলে শাশুড়ি মালতী দেবীর মুখে সারাক্ষণ একটা অসন্তোষের রেখা। অনেক বেলা হয়ে গেল তো, কখন কি করবে? উঠান ঝাড় দিয়ে বাসনগুলো মেজে নাও গা। আমার ভরসায় আবার ফেলে রেখো না। হ্যাঁ মা, এই তো করছি। আস্তে আস্তে না করে গতটা নাড়িয়ে তাড়াতাড়ি করো, যত সব। প্রথম থেকেই মালতী দেবী সুবর্ণার উপরে যেন একটু ক্ষেপে থাকতেন, ঘরের কাজ করাতেন। প্রথম মাসে সুবর্ণা বুঝতে পারল না, দ্বিতীয় মাসে একটু একটু বুঝতে লাগলো, তৃতীয় মাসে সব স্পষ্ট হয়ে গেল। এখন তিনি সুবর্ণার উপর একটু বেশি দ্রুত খচে যান। দেখতে দেখতে 3 মাস হয়ে গেল। তোমার বাপ তো মোটর সাইকেলের কথা বলেছিল। সাইকেল দিয়ে কি হয়? কবে দেবে আর মোটর সাইকেলটা? ভুলে গেল নাকি? মালতী দেবী এই কথাটা কোনো রাগই বলতেন না, একদম স্বাভাবিক গলায় যেন হিসেবের খাতা মেলাচ্ছেন। সেই স্বাভাবিকতাটাই সুবর্ণার বুকে সবচেয়ে বেশি বাজত। আমার বাবার যে আর কিছু নেই মা, এবার ছেড়ে দিন। কথার খেলাপ আমি একদম পছন্দ করি না। তাছাড়া উনি বলেছিলেন কয়েক মাসের মধ্যেই মোটর সাইকেল দিবেন।
এই সব ব্যাপারে তোমাকে কে কথা বলতে বলেছে? হ্যাঁ, তোমার বাবাকে খবর পাঠাও, নয়তো এই বাড়ি থেকে তোমার চাল বন্ধ হবে। তপন চুপ থাকতো। সে মন্দ মানুষ নয়, কিন্তু মায়ের সামনে কথা বলার অভ্যাস তার কোনো কালেই ছিল না। সুবর্ণা বাবাকে খবর পাঠিয়ে দিয়েছিল। অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে সুবর্ণার বাবা তার জামাইকে একটা মোটর সাইকেল পাঠিয়েছিল, কিন্তু সেই মোটর সাইকেল তপনের একদম পছন্দ হয় না। তোমার বাবা যে বাইক দিয়েছে সেটা নিয়ে রাস্তায় বেরোনোর যোগ্য না একদম। একটু ভালো দেখে তো দিতে পারতো। সবাই দেখে হাসাহাসি করছে, আমার মান সম্মান কিছু রইল না। দায় সারা ভাবে কাজটা সেরে দিল, তাই না বৌমা? এটা কি ঠিক করলো তোমার বাবা? উপহার তোমা উপহারের মতোই হবে, আর কেউ কিছু উপহার দিলে সেটা হাসি মুখে মেনে নিতে হয়। দেখ খোকা দেখ, মুখে মুখে তোর বউ তর্ক করছে। আমার মুখে মুখে তর্ক করছিস, নোচ্ছার মেয়ে ছেলে। মালতী দেবী সুবর্ণার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যায় রান্নাঘরে আর বলে, বাসনগুলো মেজে ফেল, তারপর আমি তোকে কাপড় কাচতে দেব। 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে। রাগারাগি অশান্তি বিবাদ এই নিয়ে 1 বছর কেটে যায়। এর মধ্যেই সুবর্ণার কোল জুড়ে আসে এক ফুটফুটে পুত্র সন্তান। সংসারে ছেলে এলে হয়তো পরিস্থিতি বদলাবে এই আশায় সুবর্ণা বুক বেঁধেছিল, কিন্তু কিছুই বদলালো না, বরং নতুন দাবি তৈরি হলো। ছেলের জন্য সোনার বালা লাগবে, নামকরণে অনুষ্ঠান লাগবে। সে অনুষ্ঠানে মেয়ের বাপের বাড়ি থেকে কি আসবে এই হিসেব শুরু হলো নতুন করে। আপনারা কেমন আছেন সবাই? কি দাদু ভাইয়ের মুখ দেখবেন বলে এসেছেন তো? তা কি নিয়ে এসেছেন দেখি দেখি, সোনাদানা কি নিয়ে এসেছেন? তাছাড়াও দাদু ভাইয়ের মুখে ভাতের অনুষ্ঠান তো হবে, আপনাকে অনেক কিছু করতে হবে। পুরো অনুষ্ঠান তো আপনিই করবেন, এবারে কিন্তু বড় করে অনুষ্ঠান হবে। আমার মেয়ে দাদু ভাই সুস্থ আছে, এটা দেখতেই এসছি। খালি হাতে চলে এসেছেন? ছি 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 ছি, বেয়াই, এটা ঠিক করেননি আপনি। ছি। না না, ওদের জন্য পোশাক নিয়ে এসেছি তো, আর এই একটু একটু মিষ্টি। এই বলে সুবর্ণার বাবা নাতির দিকে এগিয়ে যাচ্ছিল নাতিকে কোলে নেওয়ার জন্য। এমন সময় মালতী দেবী বলে উঠল, না না, একদম হাত দেবেন না। আপনার হাতে, মানে আপনারা তো বাইরে থেকে এসেছেন, ওই জন্য আর কি। তা ঠিক, তা ঠিক। সুবর্ণা সবই দেখতে পাচ্ছিল, কিন্তু মুখে এসে কিছুই বলতে পারছিল না। চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়ছিল। আঁচল দিয়ে সে সেটা আড়াল করে, পাছে বাবা মা যদি দেখতে পায়। দিদি, একটু পোশাক আর মিষ্টি নিয়ে এসেছিলাম। কই দেখি দেখি। মালতী দেবী সেই কাপড় হাতে নিয়ে একবার দেখলেন, তারপর ভাঁজ করে রেখে দিলেন মন্তব্য ছাড়াই। মহিলাটা বড় অদ্ভুত, মুখে কিছু বলতো না, সবসময় ব্যবহারে বুঝিয়ে দিতেন কি বলতে চাইছেন। সেই নীরবতাটুকু হরিপদর বুকে তীরের মতো বিঁধল। ভীষণ অপমানিত বোধ করলেন তিনি। সুবর্ণার বাবা বাড়ি ফেরার পথে সুবর্ণা বাবাকে এগিয়ে দিতে এসেছিল রাস্তা পর্যন্ত। বাবা একবার মেয়ের মুখের দিকে তাকালেন, চোখের নিচে কালি, গলাটা একটু ভেঙেছে। ভালো আছিস তো মা? আমি সবই বুঝতে পারছি, কিন্তু থাক বাবা, আর এসব কথা নয়। হ্যাঁ বাবা, আমি ভালো আছি। প্রথম প্রথম সবাই একটু ওরকম করে, ভালোবেসে সকলকে আপন করে নে মা, দেখবি সব পাল্টে যাবে। সুবর্ণার বাবা আর মা তার মাথায় হাত রেখে চলে যায়। সুবর্ণা ওখানেই দাঁড়িয়ে থাকে। আপন করার চেষ্টা করেছে সে, কিন্তু ওকে কেউ আপন করে নিতে পারেনি। এত টাকা সত্ত্বেও তারা রোজ রোজ টাকা পয়সার জন্য আমার উপর অপমান করে জোর খাটায়, কিন্তু বাবাকে সত্যি বলে কি লাভ? তিনি আর কতটুকুই বা দিতে পারবেন? এরপর একদিন এলো সেই সকাল। মালতী দেবী রান্নাঘরে, সুবর্ণা উঠোনে ছেলেকে কোলে নিয়ে বসেছিল। পাশের বাড়ির কাকিমা এসে বললেন, সুবর্ণা, তোর মায়ের শরীর নাকি ভালো না? সুবর্ণার
বুকটা ছ্যাঁত করে উঠল। মা অসুস্থ, এই খবর তাকে কেউ দেয়নি। বাবা নিশ্চয়ই চাননি মেয়ে চিন্তা করুক। মা, আমি একবার বাড়ি যাব, মায়ের খুব শরীর খারাপ। মালতী দেবী রান্না থেকে মুখ তুললেন না, নিচু কিন্তু জোর গলায় বললেন, যখন বলেছিলাম বাবার ঘর থেকে টাকা আর জিনিসগুলো নিয়ে আসতে, তখন তুমি যেতে চাওনি, আর এখন আমার মা অসুস্থ মা। এই সংসারে এত কাজ আর তুমি বাপের বাড়ি যাবে? তোমার মায়ের শরীর খারাপ হলে তোমার বাপ ডাক্তার ডাকবে, তুমি গেলে কি সারবে নাকি? তুমি জাদু জানো নাকি? হ্যাঁ? সুবর্ণা আর কথা বলল না। সন্ধ্যায় তপনকে বলল, মায়ের কাছে যাব, আমার মায়ের খুব শরীর খারাপ। শুনতে পাচ্ছ কি বলছি? আমাদের ঘরে মায়ের কথাই শেষ কথা। মা যা বলবে তা শুনেই চলতে হবে, একটা অতিরিক্ত কথা কিন্তু বলা যাবে না। মা রাজি নেই, আমি কি করব? চুপচাপ ঘরে বসে থাকো আর মা যা বলছে সেগুলো করো। সেই রাতে সুবর্ণা অনেকক্ষণ জেগে থাকলো। ছেলে ঘুমিয়ে পড়েছে বুকের কাছে, বাইরে ঝিঁঝি ডাকছে, দূরে কোথাও একটা কুকুর কাঁদছে। আমার কি কোনো অধিকার আছে? মায়ের কাছে যাওয়ার আমার কোনো অধিকার আছে? নিজের বাড়িতে যাওয়ার আছে? আছে কোনো অধিকার? উত্তর খুঁজে পেল না। দু চোখ বেয়ে অশ্রুধারা নেমে এলো। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো, পাছে নাকি ওর কান্নার আওয়াজ শুনে বিরক্ত হয়। 3 দিন পর খবর এলো সুবর্ণার মা মারা গেছেন। হার্টের সমস্যা ছিল, হঠাৎ করে তিনি চলে গেছেন। সুবর্ণা শেষবার মাকে দেখতে পায়নি। মালতী দেবী সেদিন বললেন, কিরে মুখ পড়ে, মাকে দেখতে যাবি না? তাড়াতাড়ি যা, যা এখন যা, বাধা তো দিচ্ছে না। সুবর্ণা গেল, কিন্তু মায়ের শেষ মুখ দেখার সময়টা তার আর ছিল না। বাবার বাড়িতে সে 2 দিন থাকলো। হরিপদ মণ্ডল মেয়েকে কিছু বললেন না, শুধু বসে থাকলেন চুপ করে। বুড়ো মানুষটা হঠাৎ কেমন যেন ছোট হয়ে গেছেন। ফেরার দিন বাবা বললেন, হ্যাঁ, চলে যাবি মা, তবে কবে থেকে একটা কথা বলবো বলবো বলে ভাবছি। একটা কথা বলবো মা? বলো বাবা। তুই যদি কষ্টে থাকিস আমাকে বলিস। আমি গরিব হতে পারি, কিন্তু মেয়েকে কষ্টে রাখার মতন বাবা আমি নই রে মা। সুবর্ণার চোখ ভরে এলো। সে কিছু বলতে পারল না, কেবল ফিরে গেল। কারণ সংসার আছে, ছেলে আছে, আর কোথায় যাবে সে? সেই বছর শীতের শেষে গ্রামে একটা ঘটনা ঘটল। পাশের পাড়ার রমেশ ঘোষের মেয়ে বিষ খেয়েছে। কারণ একই, পণের টাকা কম হয়েছিল। শ্বশুর বাড়িতে অত্যাচার সইতে পারেনি। গ্রামে হইচই পড়ে গেল, মানুষ জড়ো হলো, কথা হলো, 2 দিন চর্চা হলো। তারপর সব থেমে গেল। সুবর্ণা জানলার কাছে দাঁড়িয়ে সব শুনল, বোঝার চেষ্টা করল। জীবন আবার চলতে লাগলো যেভাবে চলে। সুবর্ণা সেই খবর শুনে অনেকক্ষণ একা বসে রইল। ওই মেয়েটার আর কোনো পথ ছিল না বলেই সে ওই পথ বেছে নিয়েছে। আর আমারও কি পথ নেই? আছে। কিন্তু সেদিন থেকে তার মনে একটা সিদ্ধান্ত পাকা হতে লাগলো, ধীরে ধীরে, নিঃশব্দে। পরের বছর সুবর্ণা গ্রামের একটা সেলাইয়ের প্রশিক্ষণে যোগ দিল। মালতী দেবী প্রথমে আপত্তি করলেন, তপন চুপ থাকলো। তুমি ঘরের কাজ সামলাও, ওইসব তোমাকে করতে হবে না। কিন্তু সুবর্ণা একটাও কথা বলল না। সুবর্ণা গেল, কারণ সে বুঝে গিয়েছিল যে মানুষ নিজে দাঁড়াতে পারে না সংসার তাকে বসিয়ে রাখে, আর যে একটু নিজের পায়ে দাঁড়ায় তার দিকে তাকানোর ভঙ্গিটাও বদলায়। বাবা, আমার উপার্জন করা প্রথম টাকাতে তোমার জন্য একটা চাদর এনেছি, দেখো তো কেমন লাগছে। খুব সুন্দর হয়েছে রে মা, খুব সুন্দর। এসব আবার আমার জন্য কেন মা? তোরই অভাগা বাবা তোর জন্য তো তেমন কিছুই করতে পারলো না, কিছুই তো করতে পারলো না মা। বাবা, এখন এসব কথা বাদ দাও, আমার ভাগ্যে যা আছে তাই হবে। হরিপদ মণ্ডল চাদরটা বুকে চেপে ধরে বসে রইলেন অনেকক্ষণ।
গল্প এখানেই শেষ করা যেত, কিন্তু জীবন এত সহজে শেষ হয় না। মালতী দেবী আজও মাঝে মাঝে পুরনো হিসেব তোলেন। তপন আজও চুপ থাকে। কি হবে এগুলো করে? কত টাকাই বা ইনকাম হবে? দেখি কি করতে পারো তুমি সংসারের জন্য, পরিবারের জন্য, দেখি। কিন্তু সুবর্ণা এখন আর মাথা নিচু করে থাকে না, চুপ থাকে, তবে ভেঙে পড়ে না। ব্যাগের ভেতর থেকে কিছু টাকা বের করে শাশুড়ি মায়ের হাতে দেয় নিঃশব্দে। এতগুলো টাকা ও রোজগার করেছে? আমি এখন অনেক কিছুই পারি মা, বিপদে পরিবারের পাশে দাঁড়াতেও পারি। দেখি তুমি কি কি পারো। দেখবেন তো বটেই মা, সময় মানুষকে অনেক কিছু দেখাবে। কি বলতে চাইছোটা কি তুমি? এটাই যে আমি এখন আপনার ছেলের কাছ থেকে নিজের শখ পূরণের জন্য কোনো টাকা হাত পেতে নিই না। আমার ছেলের খরচ, সংসারের মুদিখানা, বাজার সব কিছুর দায়িত্ব এখন আমি নিজে নিই। আপনার ছেলের একটা টাকাও আমি হাতে নিই না। আমি নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছি। আমি নিজে একটা সেলাই স্কুল খুলেছি, যেখানে আমার মতো কিছু অভাগা মেয়েকে স্বনির্ভর করার দায়িত্ব নিজের হাতে নিয়েছি। এ কি বলছো তুমি? আমার ছেলে একদিন বড় হবে, আমি চাই সে যেন শেখে মানুষের মূল্য তার যৌতুকে নয়, তার মানবিকতায়। সেই শিক্ষাটুকু দেওয়ার জন্য হলেও আমাকে বেঁচে থাকতে হবে, শক্ত হাতে খুঁটির মতো দাঁড়িয়ে থাকতে হবে। এই পণ প্রথার মতো বিশ্রী জিনিস আমার ছেলের মাথাতে কখনো যেন না ঢোকে, এবং নিজের স্ত্রীকে সম্মান করতে পারে সে। আমাদের চারপাশে এমন অনেক সুবর্ণা আছে, কেউ সহ্য করে বেঁচে আছে, আর কেউ বা সহ্য না করে নিজেকে বলি দিয়ে দিচ্ছে আমাদের এই পণ প্রথা থেকে। তাই বেরিয়ে আসা উচিত। নমস্কার বন্ধুরা, গপ্পদাদু ঠেকের প্রতিটি দর্শককে আমরা জানাই অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য আর আমাদের পাশে থাকার জন্য। তবে আরও একটু ভালোবাসা আমাদের দরকার। আমাদের একটা নতুন চ্যানেল আমরা শুরু করেছি, যেখানে আপনারা পাবেন হাড়হিম করা মার্ডার মিস্ট্রি, ডার্ক ডকুমেন্টারি এবং রহস্যে ঘেরা কিছু সত্য কাহিনী। কার্টুনের পাশাপাশি যারা একটু রোমাঞ্চ গল্প ভালোবাসেন, তারা আর দেরি না করে এক্ষুনি নিচে ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।